রিসার্চ করে বাংলাদেশকে নিয়ে আসলে তারা একটা ব্যাপারে একমত হতে পারে যে আসলে কিভাবে জেতা ম্যাচে পরাজয় বরণ করে নেওয়া যায়, কিভাবে প্রশ্নবিদ্ধ 11 সাজিয়ে আপনার কাছে রিসোর্সেস থাকার পরেও, আপনার অস্ত্রাগারে দারুণ অত্যাধুনিক অস্ত্র থাকার পরেও কিভাবে তীর ধনুক দিয়ে প্রতিপক্ষের সাথে লড়াইয়ে নামা যায়। আজকে বাংলাদেশ যেভাবে হেরেছে, 7 রানের পরাজয়, বাংলাদেশ অস্ট্রেলিয়ার দেয়ার টার্গেট চেস করতে গিয়ে শেষ পর্যন্ত অলমোস্ট 190 রান করে ফেলেছে। স্কোর কার্ডটা দেখে মনে হতে পারে, আফসোস জাগতে পারে যে এই স্বল্পের জন্য পারলো না। স্কোর কার্ড দেখে আপনার মনে হতে পারে বাংলাদেশ প্লেড কোয়াইট ওয়েল, বাট দ্য ওয়ে বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে, যেই দারুণ স্টার্টিংটা পাওয়ার পরও বাংলাদেশ এই ম্যাচে গুবলেট করেছে, ইন্টেনশনাল গুবলেট করেছে, এটা ভাই ক্ষমার অযোগ্য। আমি যদি শুরুর গল্প বলি অথবা শেষের গল্প বলি, কোন গল্পটা আগে বলবো? সেই গল্প বলার আগে একটু আব্দুল গাফফার সাকলাইনের গল্পটা বলি। একজন ক্রিকেটারকে আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচের আগের ম্যাচে নামিয়ে দিলেন, সেখানটায় যাচ্ছে তাই পারফরমেন্স কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আজকের ম্যাচটা হচ্ছে বাংলাদেশের জন্য ডু অর ডাই, করো অথবা মরো। বেঁচে থাকার জন্য সিরিজে বাংলাদেশকে টিকে থাকতে হলে এই ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বাইরে অন্য কোনো পরিকল্পনা করার সুযোগ নেই। সো আপনি কি প্ল্যান করবেন? আপনি প্ল্যান করবেন, যেহেতু আপনার সিরিজের পর সিরিজ আপনার স্ট্রেংথের জায়গাটা হচ্ছে আপনার পেস বোলিং অ্যাটাক। বাংলাদেশ তো অনেকগুলো সিরিজে আলটিমেটলি ভালো করেছে, ইভেন অস্ট্রেলিয়ার বিপক্ষেও যে বাংলাদেশ ওয়ানডে সিরিজটা জিতলো, সেখানটাও কিন্তু বাংলাদেশের পেসারদের একটা বড় রোল ছিল। সিরিজের পর সিরিজে ভালো করা বাংলাদেশ দলের সবচেয়ে স্ট্রেংথের জায়গা যেটা, সেটা হচ্ছে তাদের সুইমিং অ্যাটাক। সেই ডিপার্টমেন্টে আপনি ভোতা করে দিয়ে সুইমিং ডিপার্টমেন্টের দুজন ক্রিকেটার শরীফুল এবং তাসকিন, তাদেরকে আপনি বসিয়ে রেখে আপনি আজও খেলিয়ে দিলেন আব্দুল গাফফার সাকলাইনকে। থাকে না যে লিওনেল মেসি, তার বয়স যতই হোক না কেন, তিনি সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টগুলোতে খেলেন আর না খেলেন, মেসি ইজ মেসি, মেসিকে আমরা খেলিয়ে দিতেই পারি। মেসি যেখানে যান পারফর্ম করেন। আব্দুল গাফফার সাকলাইন যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টের স্বপ্নে দেখা লিওনেল মেসি, যে তাকে ওই যে গায়েবী স্বপ্ন এসেছে যে সাকলাইনকে খেলিয়ে দেন, পরের ম্যাচে আপনারা জিতে যাবেন, খেলিয়ে দেওয়া হলো। খেলিয়ে দেওয়া নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যখন তাসকিন এবং শরীফুল এই দুজন ক্রিকেটারের কেউই বাংলাদেশের ডু অর ডাই ম্যাচে 4 ওভার বল করতে পারবে না, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সামনে চলে আসে, যেটা অবান্তর আমি মনে করি। ঠিক তখন যখন আপনি ডু অর ডাই ম্যাচে সাকলাইনকে খেলিয়ে দেন 4 ওভারে 53 রান 1 উইকেট, ওই উইকেটকে ধরার কোনো মূল্যই নেই। এর থেকে বাজে ডিসিশন, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত আর কি হতে পারে? আজকে যখন বাংলাদেশ জেতার পথে রয়েছে, আমি প্রথমের আলোচনা একটু পরে করব। প্রথমে যেভাবে বাংলাদেশ ব্যাট করেছে, তানজিদ হাসান তামিম যেভাবে ফায়ার স্টার্ট দিয়েছে, যেভাবে পারভেজ হোসেন ইমন ট্রাই করে গেছেন, সেই আলোচনাটা আমি পরে করব। তার আগে শেষ 4 ওভারে আলোচনাটা করি। প্যাথেটিক ভাই, শেষ 4 ওভারে বাংলাদেশের প্রয়োজন 44 রান। শেষ 4 ওভারে বাংলাদেশের প্রয়োজন যখন 44 রান, ইট মিনস 16 ওভার পর্যন্ত বাংলাদেশ ভালোভাবে ম্যাচে ছিল। শেষ 4 ওভারে যখন 44 রান, তখন 17তম ওভারে বাংলাদেশ হ্যাজ গট অনলি 2। বাংলাদেশের যখন প্রতি ওভারে 11 করে করার দরকার, সেই বাংলাদেশ রানা বল 6 বলে 6 রান করতে পারলো না। প্রথম দুটো স্লোয়ার শামীম হোসেন পাটোয়ারি, যেখানে বল মারেন বল হারায়া যায়। বাংলাদেশের সবচেয়ে মানে এই ফরম্যাটের ফিনিশিং এর প্রপার ব্যাটার যাকে মনে করা হয়, সেই তিনি এমন ওয়েতে প্রথম দুটো স্লো বল, এলিসের দুটো স্লো বল খেললেন, টাকালেন, যেন মনে হচ্ছে রাহুল দ্রাবিড় টেস্ট খেলতে নেমেছে অনেক দিন পর সাগরিকার স্টেডিয়ামে। তৃতীয় বল মারতে গেলেন, তিনি আউট হয়ে গেলেন। 3 বলে বাংলাদেশের 0।